বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় জন্ম নিচ্ছে শয়তানের অক্ষশক্তি, যুক্তরাষ্ট্রের মাথায় চিন্তার ছাপ। এদিকে গাজার ৩২ ভাগ দখল করেছে ইসরায়েল। ভারতে বার্ড ফ্লু আতঙ্ক, সতর্কতা জারি, সরকারের চিন্তা। এবার জানিয়ে দেব মিশর কেন ইসরায়েলকে রক্ষা করতে মরিয়া। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের বিমানবাহী ও বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় জন্ম নিচ্ছে শয়তানের অক্ষশক্তি। বিশ্বব্যাপী সব দেশের মাথার ওপর ছড়ি ঘোরানোর মাধ্যমে আজ্ঞাবহ কিছু মিত্র পাওয়ার পাশাপাশি বেশ কিছু শত্রু তৈরি করেছে বর্তমান বিশ্বের অন্যতম সুপার পাওয়ার আমেরিকা। নিজ স্বার্থের বিরুদ্ধে পান থেকে চুন খসলেই শত্রু দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার যে ব্যবসা খুলে বসেছে ওয়াশিংটন, ভয় তৈরির পরিবর্তে সেই ব্যবসায়ী এখন বুমেরাং হয়ে দাঁড়িয়েছে আমেরিকার জন্য। যুক্তরাষ্ট্রের চোখের সামনেই ওয়াশিংটনকে মোকাবিলায় একটি ত্রিদেশীয় শক্তির জন্ম দিচ্ছে চীন, রাশিয়া ও ইরান। ত্রিদেশীয় এই সহযোগিতাকে অনেকে মার্কিন বিশ্লেষক বর্ণনা করেছেন শয়তানের অক্ষশক্তি হিসেবে। ইরান ও রাশিয়ার মধ্যে বন্ধুত্বের শুরুটা হয়েছিল ২০১৫ সালে। সে সময় রাশিয়ার সিরিয়ার বাশার আল আসাদ সরকারকে রক্ষা করতে গিয়ে এই দুই দেশের মধ্যে সর্বপ্রথম সখ্যতা তৈরি হয়। এরপর ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিস্ময়কর পর্যায়ে গিয়ে পৌঁছেছে মস্কো ও তেহরানের বন্ধুত্ব। যদিও আদর্শগত দিক থেকে বিবেচনা করলে ইরান রাশিয়ার মধ্যকার পার্থক্যটা দৃষ্টিকটুভাবে চোখে পড়ার মতো। কারণ রাশিয়া যেখানে কমিউনিজমের চর্চা করে, সেখানে ইরান একটি ইসলামী মৌলবাদী দেশ। ভূ রাজনৈতিক বাস্তবতার জেরে ইরান রাশিয়ার আদর্শগত পার্থক্য ঘুচে গিয়ে দেশ দুটি এখন ঘনিষ্ঠ কৌশলগত মিত্র। অর্থনীতি কূটনীতি ছাপিয়ে এখন রাশিয়া ইরান সম্পর্কের প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়েছে সামরিক সহযোগিতা। ২০০০ সালেই রাশিয়াকে সামরিক ড্রোন দেওয়ার কথা স্বীকার করেছে ইরান। আর রাশিয়া প্রথম কোনো অমুসলিম দেশ যা ইরানের কাছ থেকে অস্ত্র পাচ্ছে। সম্প্রতি মস্কো ও তেহরানের সঙ্গে চোখে পড়ার মতো জোট পাকানো শুরু করেছে বেইজিং। রাশিয়ার সঙ্গে তো আগে থেকেই সখ্যতা ছিল। গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের হুমকি অগ্রাহ্য করে প্রকাশ্যে ও গোপনে দুই হাতে ইরানের জ্বালানি তেল কিনছে চীন। ২০২১ সালে কৌশলগত সহযোগিতা চুক্তিও করেছে এই দুই দেশ। এর পাশাপাশি ইরানের সঙ্গে এই সহযোগিতা ভবিষ্যতে আরও পোক্ত হবে বলে নিশ্চিত করেছে বেইজিং। সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক ইস্যুতে এখন একই সুরে কথা বলছে এই তিন দেশ, সমর্থন করছে একে অন্যকে। গেল ১৩ এপ্রিল রাতে ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার পর ইরানকে নিঃশর্তভাবে সমর্থন করেছে চীন, বাদ যায়নি রাশিয়াও। তেহরানের আত্মরক্ষার জন্য সব ধরনের সামরিক সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল মস্কোর পক্ষ থেকে। বিশ্লেষকরা বলেছেন, চীন, রাশিয়া ও ইরানের মধ্যকার এই দহরম মহরম যুক্তরাষ্ট্র এবং তার মিত্র শিবির, বিশেষ করে ইসরায়েলের জন্য অবশ্যই একটি অশনি সংকেত। এই ত্রিশক্তির শক্তি যদি বাড়ে এবং তাদের মধ্যে সমন্বয় যদি আরো পোক্ত হয়, তাহলে নিশ্চিতভাবেই বিশ্ব ব্যবস্থায় একচেটিয়া প্রাধান্য ধরে রাখতে কঠিন সমস্যায় পড়বে আমেরিকা। গাজার ৩২ ভাগ দখল করেছে ইসরায়েল। গাজা উপত্যকার ৩২ ভাগ ইসরায়েল দখল করে নিয়েছে। আল জাজিরার এক তদন্ত প্রতিবেদনে একথা বলা হয়েছে। আল জাজিরার সানাদ ভেরিফিকেশন এজেন্সি অনুসারে একটি বাফার জোন ও একটি কেন্দ্রীয় অক্ষ তৈরি করার জন্য ইসরায়েল পরিকল্পিতভাবে প্রতিবেশী এলাকাগুলো ধ্বংস করে গাজার প্রায় ৩২% এলাকা দখল করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ৩২%-এর ভেতরে মিশরের সীমান্তে ফিলাডেলফিয়া করিডোরের এলাকা অন্তর্ভুক্ত নয়, যে এলাকাটি নিয়ন্ত্রণ নিয়েছে বলে ইসরায়েল বৃহস্পতিবার ঘোষণা করেছে। এই এলাকাগুলো দ্রুততার সাথে বিমান হামলা, কামান হামলা ও বুলডোজারের মাধ্যমে সম্পূর্ণ ধ্বংস করার পর ধীরে ধীরে ইসরায়েল সেটি দখল নিয়েছে। এদিকে গাজায় জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ও জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্টিন গ্রিফিথ বলেছেন, গাজায় কোনো নিরাপদ স্থান নেই এবং মর্যাদাপূর্ণ মানব জীবন সেখানে প্রায় অসম্ভব। গ্রিফিথ আরো বলেছেন, এমনকি মানুষ বাড়ি ফিরতে পারলেও অনেকের আর যাওয়ার জায়গা নেই। জাতিসংঘের মতে গাজার জনসংখ্যার প্রায় ৮৫% বা ১.৯ মিলিয়ন মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে। এদের মধ্যে অর্ধেক শুধু চলতি মাসেই বাস্তুচ্যুত হয়েছে। ১৯৪৮ সালে নাকবার সময় ইসরায়েল রাষ্ট্র গঠন পথ তৈরি করার জন্য ইহুদিবাদী গ্যাং দ্বারা প্রায় ৭ লাখ ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর এবং গ্রাম থেকে বিতাড়িত করা হয়েছিল। ভারতে বার্ড ফ্লু আতঙ্ক, সতর্কতা জারি। আবারও কি বার্ড ফ্লুর ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে? না হলে কেন ভারত সরকার ৪টি রাজ্যে বিশেষ পরামর্শদাতার টিম গড়ল? H5N1 ভাইরাস বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা তথা বার্ড ফ্লুতে দেশটি অন্তত ৪টি রাজ্য আক্রান্ত হয়েছে।
যা নিয়ে নড়ে চড়ে বসেছে প্রশাসনও। আপাতত অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, কেরালার রাজ্য আক্রান্ত হয়েছে। অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায়, মহারাষ্ট্রের নাগপুর জেলায়, ঝাড়খণ্ড রাঁচি জেলা এবং কেরালার আলাপ্পুঝা, কোট্টাম, পাথানামথি জেলায়। NH-F1 ভাইরাস পাখির দেহ থেকেই মূলত ছড়ায়। তা থেকে সহজেই ছড়ায় মানব দেহ। তা ক্রমে বিপজ্জনক দিকে চলে যেতে পারে। তবে ওই 4 রাজ্যের ক্ষেত্রে সেটা যেন না হয়, তার জন্য আগে থেকেই সতর্কতার পরামর্শ দিয়েছে ভারত সরকার। গত কয়েক মাস ধরেই ভয়ঙ্কর আকার ধারণ করেছে বার্ড ফ্লু। এপ্রিলের শেষ দিকে গরুর দুধেও বার্ড ফ্লু ভাইরাসের অস্তিত্ব মেলার খবর এসেছিল। দুধে এই ভাইরাসের অস্তিত্ব মিলতেই আশঙ্কা তৈরি হয়েছে বিশ্বজুড়ে। তাহলে তা কি মানবদেহ ছড়িয়ে পড়তে পারে? তবে সেটা ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্রে। ওই সময় মার্কিন প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল তাদের দেশে পাস্তুরাইজ বা প্রক্রিয়াজাত গরুর দুধে বার্ড ফ্লু ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। মিশর কেন ইসরায়েলকে রক্ষা করতে মরিয়া? সম্প্রতি ইসরায়েলের সঙ্গে আরব সুন্নি রাষ্ট্রগুলোর গোপন সম্পর্ক বহুল আলোচিত বিষয় হয়ে উঠেছে। প্রশ্ন উঠেছে, একসময় একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা সব রাষ্ট্র কেন এখন ফিলিস্তিনি ইস্যুতে নির্বিকার ভূমিকা পালন করছে? এমনকি নিজেদের জন্য মারাত্মক হুমকি তৈরি করা ইসরায়েল নিয়ে নিশ্চুপ হয়ে আছে সীমান্তবর্তী মিশর ও জর্ডানও। এমনই কৌতূহলোদ্দীপক প্রশ্নের জবাব পাওয়া গেল মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে। উত্তর গাজা থেকে শুরু করে একে একে ফিলিস্তিন আবাস ভূমির ওপর তাণ্ডব লীলা চালিয়ে শেষ পর্যন্ত নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত দক্ষিণ গাজার সীমান্তবর্তী শহর রাফাতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মিশর সীমান্তবর্তী এ শহর দখলকে কেন্দ্র করে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয় 2 মিশরীয় সেনা সদস্য। এ ঘটনার পরই মিশর জুড়ে ক্ষোভে ফেটে পড়েন নাগরিকরা। তবে দেশটির সেনাবাহিনী ঘটনার তদন্ত করা ছাড়া নিহত আহত সেনাদের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এমনকি এক সেনার দাফনে কোনো রকম সামরিক শ্রদ্ধা পর্যন্ত জানায়নি সেনাবাহিনী। অপর সেনার মৃত্যু সরাসরি অস্বীকার করে বসে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সেনা সদর। মিশরীয় কর্মকর্তারা বলছেন, তেল আবিবের সঙ্গে কায়রোর সম্পর্ক ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। মূলত 1978 সালে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড চুক্তির আওতায় 2 দেশের সামরিক, রাজনৈতিক ও কূটনৈতিক বোঝাপড়া পরিচালিত হয়। প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের সময় স্বাক্ষরিত এই চুক্তি প্রেসিডেন্ট সিসির সময়ের আরো সুদৃঢ় হয়েছে। আরো জনমতকে উপেক্ষা করে মিশরীয় প্রশাসনের চুক্তির সব সুবিধা ভোগ করছে। সিসি প্রশাসন জনগণের মধ্যে ধারণা প্রচার করার চেষ্টা করছে যে আমেরিকার সঙ্গে তাদের সখ্য ইসরায়েলের সঙ্গে সম্পর্কের উপর নির্ভরশীল। দেশটি প্রতি বছর আমেরিকা থেকে $1.3 বিলিয়ন সামরিক সহায়তা পেয়ে থাকে। এছাড়া মার্কিন মিত্র ও অন্যান্য সংস্থা থেকে আরো বিপুল পরিমাণ সহায়তা পেয়ে থাকে কায়রোর প্রশাসন, যা বর্তমান স্বৈরশাসনের অর্থনৈতিকভাবে পতনের হাত থেকে রক্ষা করছে। যুক্তরাষ্ট্রের বিমানবাহী ও বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা। লোহিত সাগর অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানবাহী জাহাজ ডোয়াইট আইজেনহাওয়ারের একদিনে 2 বার হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। আল মাসিরা টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সারিয়া জানান, 24 ঘন্টার মধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়। মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার এবং 3টি বাণিজ্যিক জাহাজ মাইনা, অ্যালেরাইক এবং অ্যাবলিয়ানোতে এ হামলা চালানো হয় বলে তিনি জানিয়েছেন। এই মুখপাত্র আরো বলেন, বেশ কয়েকটি ড্রোন সরাসরি আঘাত করে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারে। প্রথমে লোহিত এবং পরে আরব সাগরে হামলার শিকার হয় মাইনা জাহাজটি। ভারত মহাসাগরের অ্যালোরাইক জাহাজ এবং লোহিত সাগরে আবলিয়ানি জাহাজে আক্রমণ করা হয়। যুক্তরাজ্য শুক্রবার রাতে হুতিদের স্থাপনায় ব্যাপক হামলা চালায়। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছেন, হুতিদের নিয়ন্ত্রিত 13টি স্থানে হামলা চালানো হয়।